আজকে চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। কিছুদিন আগে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, আজ থেকে সপ্তাহখানেক বা 5 দিন আগে, যে ধর্ম, বিজ্ঞান এবং দর্শনের সমন্বয় সম্পর্কিত একটি ভিডিও আমি করব। তো আজকে একটা ইন্টারেস্টিং থিওরি নিয়ে কথা বলবো। এটি মূলত আমাদের যে ট্র্যাডিশনাল ফিজিক্স আছে, যেটা মানে পদার্থবিজ্ঞান আছে, ওই পদার্থবিজ্ঞানে মূলত এই টপিকটা পড়ানো হয়। পদার্থবিজ্ঞানের বলতে গেলে খুব জরুরি এবং প্রাণ, হ্যাঁ প্রাণ, মানে প্রাণ হিসেবে এটাকে কনসিডার করা যেতে পারে। সেই টপিকটি নিয়ে আজকে আমরা কথা বলবো। এটি যদিও পদার্থবিজ্ঞানের একটি টপিক, কিন্তু এটির একটি সুগভীর দার্শনিক প্রভাব রয়েছে। কেননা দর্শন এমন একটি বিষয়, দর্শনকে বলা হয় মাদার অফ অল সায়েন্সেস। তার মানে পৃথিবীতে যত জ্ঞান এবং বিজ্ঞানের উৎপত্তি হয়েছে সবকিছু মূলত ফিলসফি থেকে এসেছে। তো আমি যেহেতু পড়ালেখা করেছি দর্শনের উপরে, এবং এখন আমার গবেষণাও চলছে দর্শন নিয়েই, তো মনে হলো যে এই ব্যাপারটা নিয়ে কথা বলা উচিত। এটা একটা ছোট ব্যাক স্টোরি আছে, সেটা একটু মেনশন করি। আমি কিছুদিন আগে ফেসবুকে দেখছিলাম, যে ফেসবুকে আর কি চোখে পড়লো, প্রথম আলোতে মনে হয় তারকাদেরকে কেউ, জনতা চাইলে কোনো তার পছন্দের তারকাকে যে কোনো ধরনের কোয়েশ্চেন করতে পারে। আমি জানি না এটা কতটুকু সত্য, আমি জাস্ট ফেসবুকে দেখলাম। তো ওখানে দেখলাম যে কেউ একজন অভিনেত্রী তাসনিয়া ফারিন আছে, তাসনিয়া ফারিনকে প্রশ্ন করেছে যে হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতির দার্শনিক প্রেক্ষাপট বা দার্শনিক ভিত্তি আলোচনা করতে। তো আমার খুব ইন্টারেস্টিং লাগলো দেখে, যেহেতু আমাদের দর্শনে বিজ্ঞানের দর্শন নামে একটা কোর্স পড়ানো হয়েছে, ফিলসফি অফ সায়েন্স যেটাকে বলা হয়। তো ওটার যেহেতু আমরা পড়েছি, তো মনে হলো ঠিক আছে দেখি না হাইজেনবার্গের এই তত্ত্বটিকে, অনিশ্চয়তার তত্ত্ব, মানে যেটাকে আনসার্টেনিটি প্রিন্সিপাল বলা হয়, এই তত্ত্বটিকে একটু দার্শনিক চেহারা দেওয়া যায় কিভাবে। অলরেডি এটা নিয়ে দর্শনের আলোচনা আছে। আসলে মেইন কথা কি, যে পৃথিবীর প্রতিটি জ্ঞানই একটি আরেকটির সঙ্গে সম্পৃক্ত। আর যেহেতু আমি বলেছি যে মাদার অফ অল সায়েন্সেস বলা হয় ফিলসফিকে, সো আলটিমেটলি ফিলসফির সাথে এই অনিশ্চয়তা তত্ত্বটিরও একটি সুগভীর সম্পর্ক রয়েছে। আমরা সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো, এবং আমি সেটা আরেকটু মানে অ্যাডভান্স বলে রাখছি যে এই আমি তো প্রথমে এটিকে দার্শনিক মানে তত্ত্বের ভিত্তিতে এটিকে আমি উপস্থাপন করবই। আজকের ভিডিওতে যদি আমি নাও পারি, পরবর্তী কোনো একটি ভিডিওতে মুসলিম দর্শনের সাথে এই অনিশ্চয়তার তত্ত্বটি কিভাবে ইনভলভ, আমি চেষ্টা করবো আজকের ভিডিওতে খুব সংক্ষিপ্ত আকারে আমি এই কথাটা বর্ণনা করব। আজকের ভিডিওতেই এই দার্শনিক প্রেক্ষাপট, দার্শনিক তত্ত্বের সাথে অনিশ্চয়তা নীতির সম্পর্ক, এবং মুসলিম দর্শনের দৃষ্টিকোণ থেকে কিভাবে অনিশ্চয়তা নীতিকে তুলে ধরা হয়, সেটিও আমি আজকের ভিডিওতেই চেষ্টা করব তুলে ধরতে। যদি না পারি, পরবর্তী কোনো একটি ভিডিওতে আমি সেটা তুলে ধরবো। যাই হোক, শুরু করছি। মূলত অনিশ্চয়তার তত্ত্বটি হচ্ছে কিরকম, যে অ্যাকর্ডিং টু ফিজিক্স, আমি খুব ছোট করে একটু বলি, যে মোমেন্টাম এবং পজিশন, আমরা একই সাথে গতি এবং মুহূর্ত, সময়, এই দুটো জিনিসকে একই সাথে আমরা জানতে পারি না। এটা হচ্ছে অনিশ্চয়তা তত্ত্বের মূল কথা অ্যাকর্ডিং টু ফিজিক্স। পদার্থবিদ্যায় এটাকে মানে এই যে একই সাথে আমরা একটি অণু বা পরমাণুর দ্বৈত অবস্থাকে জানতে পারি না, একই সাথে আমরা যে কোনো একটি অবস্থাকে জানতে পারি। এটি মূলত পদার্থবিজ্ঞানের ভাষায় অনিশ্চয়তার তত্ত্ব। এবার আমি জাস্ট খুব ছোট করে একটু বললাম, যারা পিওর সায়েন্সে পড়ালেখা করেছেন বা যারা পদার্থবিজ্ঞানে পড়ালেখা করছেন, তারা এটা খুব ভালো বুঝতে পারবেন।
এবারে যেটা এবারে তাহলে আমি আমার যেটা সাবজেক্ট, আমার মাদার সাবজেক্ট যেহেতু ফিলসফি ছিল, সো ফিলসফির দৃষ্টিকোণ থেকে একটু বলি যে আমরা দেখেছি যে পৃথিবীতে মানুষ জ্ঞান অর্জনের জন্য আসলে সমস্ত প্রচেষ্টা চালায়। মানুষের প্রতিটি প্রচেষ্টাই হচ্ছে জ্ঞান অর্জনের পিছনে থাকে। এই যে আজকের এই আধুনিক সময়ে এসে আমরা কি দেখছি যে আমরা টাকা ইনকাম করছি, আমরা মানে একটা যান্ত্রিক জীবনের মধ্যে আমরা বসবাস করছি, কিন্তু যখন জীবনের এই যে প্রয়োজনীয়তার গণ্ডি খুব লিমিটেড ছিল, তখন মূলত মানুষের প্রধান ইন্টারেস্টের জায়গাটি ছিল হচ্ছে জ্ঞান অর্জন। তাহলে এই যে জ্ঞান অর্জন করবার জন্য আসলে মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের পন্থা অবলম্বন করেছে। মানুষের জ্ঞান অর্জনের দর্শনের মতে মানুষ জ্ঞান অর্জনের প্রক্রিয়াতে সর্বপ্রথম যে পদক্ষেপটি গ্রহণ করে সেটি হচ্ছে কৌতূহল। যখন একজন মানুষের একটা কিউরিয়াস মাইন্ড থাকে, কেবল তখনই সেই ব্যক্তি জ্ঞানের পথে ধাবিত হতে পারে। এবারে এই যে কৌতূহলের মাধ্যমে মানুষ যে জ্ঞান বা ধারণাটা আমরা লাভ করে থাকি, এই ধারণাটি কিন্তু সবসময়ই সুনিশ্চিত নয়। সবসময় কিন্তু আমরা সুনিশ্চিত জ্ঞান বা ধারণাতে উপনীত হতে পারি না। আমরা প্রথমে কি করি? প্রথমে যে কোনো একটি বিষয় সম্পর্কে একটি আইডিয়া জেনারেট করি। অ্যাজ ফর এক্সাম্পল, খুব বেসিক কিছু এক্সাম্পল আমি দিচ্ছি যে হয়তো আপনি কোথাও পাহাড়ের উপরে ধোঁয়া দেখছেন, তাহলে পাহাড়ের উপরে ধোঁয়া দেখে আমরা কি ধারণা করবো যে ধোঁয়া মানেই আগুন, তাই না? কিন্তু দর্শনের যে একটা ছোট স্কুল আছে, যুক্তিবিদ্যা, লজিক আর কি, লজিক্যালি যদি আমরা এটা দেখি, শুধু আগুন থেকেই ধোঁয়া হয় না। ধোঁয়া আগুন থাকবার পূর্ববর্তী শর্ত হিসেবে ধোঁয়াকে গণ্য করা হয়, কিন্তু শুধু আগুন থেকেই ধোঁয়া হয় না, ধোঁয়া সাদৃশ্য কুয়াশাও হয়। আমরা যেমন দেখি যে শীতকালে আমাদের চারপাশে যখন ওয়েদারটা খুব ফগি থাকে, তখন আমাদের কুয়াশাকে আমাদের কাছে ধোঁয়ার মতো মনে হয়। তাহলে ওটা কিন্তু ধোঁয়া না, কিন্তু ধোঁয়ার সাদৃশ্য। ধোঁয়া সাদৃশ্য হবার কারণে আমরা কিন্তু সুনিশ্চিত হতে পারছি না যে পাহাড়ের উপরে আসলে আগুনই আছে, আগুন থেকেই ধোঁয়া উঠছে, নাকি ওটা কুয়াশা। আবার কোনো কোনো ক্ষেত্রে আছে মিথেন গ্যাসের কারণেও ধোঁয়া উঠতে পারে, সেখানে তো আগুন প্রডিউস তখনও নাও হয়ে উঠতে পারে, আগুন প্রডিউস ছাড়াই মিথেন গ্যাস থেকে ধোঁয়া উঠতে পারে। এই যে কিছু অ্যাজাম্পশন, কিছু আইডিয়া আমরা তৈরি করেছি, এই আইডিয়াগুলো কি করবে? আমাদেরকে সুনিশ্চিত জ্ঞানের দিকে এগিয়ে নিয়ে যাবে। এটা হচ্ছে ফিলসফির খুব বেসিক নলেজ। এবারে হাইজেনবার্গ অনিশ্চয়তার তত্ত্বের সাথে এই তত্ত্বটাকে, এই ধারণাগুলোকে যদি আমরা রিলেট করতে পারি বা রিলেট করতে চাই, তাহলে আমরা সেটা কিভাবে করব? যেমন এখানে প্রথমে এগুলোকে আমি মানে পয়েন্ট বেস করে তুলে ধরছি। যেমন এই অনিশ্চয়তার তত্ত্বটি প্রথম যে প্রশ্নটি করে থাকে সেটি হচ্ছে বাস্তবতার প্রকৃতি নিয়ে প্রশ্ন করে, যে বাস্তবতা আসলে কি, আমরা যেটাকে দেখছি সেটি কি বাস্তবতা। যেমন আমি প্রথমে এই যে আগুন বা ধোঁয়া, মানে ধোঁয়া মানেই আগুন, এই এক্সাম্পলটা কেন টেনেছি? এই এক্সাম্পলটা টেনেছি যে সবসময় আগুনের পূর্ব শর্ত হিসেবেই ধোঁয়া উৎকিরণ বা ধোঁয়ার মানে আবির্ভাব নাও হতে পারে, ওখানে গ্যাস থাকতে পারে বা কুয়াশাকে আমাদের চোখে ধোঁয়া হিসেবে মনে হতে পারে। এই যে দেখুন, এই ধারণাগুলো কিন্তু কোনোটি সুনিশ্চিত নয়। তার মানে সুনিশ্চিত জ্ঞানে পৌঁছানোর জন্য কৌতূহলের প্রয়োজন এবং সেই সাথে দান্দিকতার প্রয়োজন। অনিশ্চয়তার তত্ত্বটি মূলত এই যে দান্দিক স্কেপটিসিজমকে প্রমোট করে। তার মানে এই পৃথিবীতে কোনো কিছুই সুনিশ্চিত নয়। বাস্তবতার যে প্রকৃতি আমরা মনে করি যে
এটাই বাস্তব, আমি যেটা দেখছি এটাই বাস্তব না, এটা বাস্তব নাও হতে পারে। যেমন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা, একটা কবিতা আছে ওনার যে মানে খুব চমৎকার দুটো লাইন আছে, আমার প্রচন্ড পছন্দ। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে, তাই না? এই যে মানে আমি কবিতাটা জাস্ট হয়তো এই লাইনগুলো এরকম নাও হতে পারে, আমি জাস্ট বলছি আমার কনসেপশনে শুধু মানে আমার কনসিয়াসনেসে এই লাইনগুলোই এইভাবেই আসছে। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, এর মানে হচ্ছে যে আমি যেভাবে চিন্তা করছি ফ্যাক্ট ওইভাবেই হচ্ছে। আই থিঙ্ক দেয়ারফর আই এক্সিস্ট। এই যে আমি চিন্তা করছি তার মানে ওভাবেই হচ্ছে। হাইজেনবার্গের অনিশ্চয়তার তত্ত্বটি কাইন্ড অফ দিস, যে আমি চিন্তা করছি মানে এটিই যে সুনিশ্চিত, আবার এটিই যে সুনিশ্চিত নয়, এটার কোনো নিশ্চয়তা নেই। যেমন আমরা কোয়ান্টাম থিওরি, যারা সায়েন্স পড়েন আর কি, বা যারা সায়েন্স পড়েছেন তারা কোয়ান্টাম থিওরি সম্পর্কে জানেন যে কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম থিওরি কি বলে, যে এই পৃথিবীতে ওরা মানে কোয়ান্টাম অ্যাকর্ডিং টু কোয়ান্টাম থিওরি সব কিছুরই হচ্ছে 50-50 চান্স থাকে। আপনি যেমন ওরা যখন একটা গাড়ি, ধরুন কোয়ান্টাম থিওরি নিয়ে একটা গাড়ি তৈরি করা হলো, হ্যাঁ, সেই গাড়িতে কিন্তু ওরা বলে দিচ্ছে না যে এই গাড়িটি একদম 100% নিরাপদ, এই গাড়িটি কখনো ধ্বংসপ্রাপ্ত হবে না, এরকম গ্যারান্টি কিন্তু কোনো গাড়ি কোম্পানি আপনাকে দিবে না, যত বড় কোম্পানি থেকে আপনি গাড়ি কিনুন না কেন। ওখানে ওরা 50-50 চান্স দিয়ে রাখবে। তার মানে কি, যাতে করে এটা লায়াবিলিটিটা ওদেরকে নিতে না হয়। লায়াবিলিটি নেওয়ার ব্যাপারটা একটা কৌশলগত প্রক্রিয়া, এটার সঙ্গে আইন জড়িত, এটার সাথে নৈতিকতা জড়িত, অনেক কিছু। বাট আমরা যদি শুধু পদার্থিক বা মানে বস্তুগতভাবে আমরা চিন্তা করি, তা এটা হচ্ছে যে বিপদের যে পসিবিলিটি আছে, এই পসিবিলিটিটাকে, বিপদ এবং নিরাপত্তা দুটোর পসিবিলিটি ওরা 50-50 দিয়ে দিচ্ছে। তার মানে কি, যেখানে নিশ্চয়তা এবং অনিশ্চয়তা, যেখানে 50-50 ভাগ রয়েছে, তার মানে ওখানে নিশ্চয়তাও আছে অনিশ্চয়তাও আছে। এই যে কোয়ান্টাম থিওরি, এই কোয়ান্টাম থিওরি দিয়ে কিন্তু আস্তিকেরা ঈশ্বরের অস্তিত্বকে গ্রহণ করবে এবং নাস্তিকেরা ঈশ্বরের অস্তিত্বকে ডিনাই করবে। এই হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতিটিও কাইন্ড অফ ফ্যাক্ট, যে আপনি এই পৃথিবীতে বাস্তবতা বলতে আপনি যেটিকে মনে করছেন আসলে সেটি বাস্তব নাও হতে পারে। আপনি ভাবছেন, যেমন এখন যদি এটাকে আমি আরেকটু যদি আমাদের দেশের প্রেজেন্ট পলিটিক্যাল সিচুয়েশনের সঙ্গে যদি এটাকে একটু রিলেট করি, দেখুন এটি কীরকম হয়, যে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের দেশে দুটো মতের লোক আছে। একটি মত চাইছে ইলেকশন হবে, আরেকটি মত চাইছে ইলেকশন হবে না, তারা রিফরমেশন চাইছে, তারা সংস্কার চাইছে। আমি তো জল খেয়েছি, এই যে আচ্ছা বন্ধ করে রাখ। তাহলে একটি দল চাইছি আমরা যে ইলেকশন হবে, আরেকটি দল আমরা চাইছি যে রিফরমেশন হবে। এই যে দেখুন এখানে অনিশ্চয়তার নীতিটি কিভাবে কাজ করছে। যারা যেহেতু অনিশ্চয়তার নীতিতে বলা আছে যে একটা কণার মানে দুটো অবস্থান আমরা অ্যাট এ টাইমে জানতে পারবো না, তাহলে যারা ইলেকশন চাইছেন তারা কিন্তু সংস্কারের নেসেসিটি যেটা, এটাকে কিন্তু তারা জানতে পারছেন না বা জানতে চাইছেন না। হ্যাঁ, ওনারা সংস্কার বা রিফরমেশনের আইডিয়াটিকে ওনারা একদম ডিনাই করে ওনারা বলছেন রিফরমেশন হবে বাট আফটার দ্য ইলেকশন। আর যারা রিফরমেশন চাইছে তারা আবার কি বলছেন, তারা বলছেন যে ইলেকশন হবে বাট আফটার দ্য রিফরমেশন। এই যে দেখুন দুটো মত, দু রকমের মত কি করছে, দু রকমের মত তারা একে অন্যের সিচুয়েশনটাকে কিন্তু কনসিডার করছে না। ইনফ্যাক্ট তারা একে অন্যের সিচুয়েশনকে বুঝতেই পারছে না। এটা হচ্ছে আমি মানে খুব কন্টেম্পোরারি বাংলাদেশের যেটা এখন প্রেজেন্ট সিচুয়েশন, সেই সিচুয়েশন অনুযায়ী এই অনিশ্চয়তার নীতিটিকে একটু রিলেট করলাম আর কি। তো যাই হোক,
তাহলে আমাদের অ্যাকর্ডিং টু ফিলসফি অনিশ্চয়তার নীতি কি বলছে? বলছে যে আমাদের বাস্তবতা হচ্ছে আমাদের অবজারভেশনের উপরে ডিপেন্ড করে। ওই যে আমি একটু আগে বলেছি, আই থিঙ্ক দেয়ারফর আই এক্সিস্ট, আমি চিন্তা করি তাই আমি আছি। হ্যাঁ, তো আমরা যেভাবে বাস্তবতাকে অবজার্ভ করব, একটা পক্ষের মনে হচ্ছে বাস্তবতা এটাই যে ইলেকশন হবার পরে রিফরমেশন করলে মানে দ্যাট উড ব্রিং বেটার রেজাল্ট। আর আরেকটা পক্ষ চিন্তা করছে বাস্তবতা এটাই যে রিফরমেশনের পরে যখন যদি ইলেকশন হয় সেই ক্ষেত্রে একটা বেটার আউটপুট পাওয়া যাবে। এই যে দেখুন, দুইটা দলের বাস্তবতার পর্যবেক্ষণ, বাস্তবতার অ্যাজাম্পশন, তাদের বাস্তবতার ধারণা কিন্তু দুই রকম। তার মানে কি আসলে কোনোটিই সুনিশ্চিত নয়। হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতির দার্শনিক তত্ত্ব আসলে এইভাবেই দাঁড় করানো হয়েছে যে বাস্তবতা নির্ভর করে আমাদের অবজারভেশনের উপরে, এবং এই তত্ত্বটি মূলত যে ম্যাটেরিয়ালিস্টিক যে থিওরিগুলো আছে ফিলসফির, মানে বস্তুবাদী যে তত্ত্বগুলো আছে, এই তত্ত্বগুলোকে একটা চ্যালেঞ্জ জানিয়ে যায় যে বস্তু মানেই যে সেটা বাস্তব এটার কোনো নিশ্চয়তা নেই। আমি যেমন ক্লাসে খুব কমন একটা এক্সাম্পল দিয়ে থাকি যে ওই যে কিছুক্ষণ আগে যেমন বললাম যে আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি হলো রাঙা হয়ে। আমি ক্লাসের স্টুডেন্টদেরকে এভাবে বলছি যে ধরে নাও গাছের পাতা সবুজ, তুমি জানো না। আমি বললাম গাছের পাতা হচ্ছে ইয়েলো। এখন এই যে গ্রিন, আমি তোমাকে বারবার করে একটা কথা বলছি যে না তুমি ভুল দেখছো। একটা সময় কিন্তু ও আমার মতটাই মেনে নেবে। একটা সময় পরে ওর মনে হবে আচ্ছা ম্যাম যেহেতু বলেছে তাহলে মনে হয় গাছের পাতা আসলে হলুদ, সবাই ভুলই বলে। এই যে দেখুন, আমি কিন্তু ওর ব্রেইনকে মানে আমার মতো করে চালনা করতে পারছি। এর মানে কি ওই জ্ঞানটা আসলে ওর কাছে সুনিশ্চিত ছিল না, ওইখানে একটু কন্ট্রাডিকশন ছিল। এর অর্থ অ্যাকর্ডিং টু ফিলসফি, যদি আমি হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতিটাকে বলি, কোনো কিছু আসলে সার্টেন না, এভরিথিং ইজ পসিবিলিটি, সব কিছু আসলে সম্ভাব্যতা। আপনি একটা হাইপোথেসিস করবেন, তারপরে সেই হাইপোথেসিসটাকে আপনি সম্ভাব্যতার ভিত্তিতে ওটাকে জাস্টিফাই করবেন, ওইটাকে আপনি যাচাই করবেন। হ্যাঁ, যাচাই করবার পরে আপনি হচ্ছে সুনিশ্চিত জ্ঞানে পৌঁছতে পারবেন, এটাই দর্শন বলে। যাই হোক, এরপরে দেখুন যে আরেকটা ইস্যু থেকে এই নীতিটাকে দেখানো যায়, সেটা হচ্ছে যে এপিস্টিমোলজিক্যাল যে লিমিটেশনস আছে, জ্ঞানতাত্ত্বিক কিছু সীমাবদ্ধতা আছে। যেমন এটা হচ্ছে প্রশ্ন তোলে যে আমরা আসলে বাস্তবতাকে কি কখনো সম্পূর্ণভাবে জানতে পারি। এটা একটা ইন্টারেস্টিং এক্সাম্পল দিই আমি ক্লাসে এই এক্সাম্পলটা খুব দিই। আসলে আমার স্টুডেন্টের যেরকম এইজ, ওরা মানে স্নাতক ক্লাসের একটা স্টুডেন্ট, ভীষণ মোটামুটি অ্যাডাল্ট। তো আমি এখানে একটু ইন্টারেস্টিং এক্সাম্পল ইউজ করি ওদেরকে বোঝাতে, সেটাই আমি তুলে ধরছি। আমি ওদেরকে এভাবে বোঝাই যে ধরো রাস্তা দিয়ে তুমি দেখছো যে রাস্তা দিয়ে একটা ছেলে আর একটা মেয়ে হাত ধরে যাচ্ছে। এখন তোমার মনে হলো যে ওরা আসলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। তো তুমি বা তোমার সাথে আরো কয়েকজন আছে, তোমরা দেখে হচ্ছে আচ্ছা ওরা দেখ একটা কাপড় যাচ্ছে, কিন্তু এটা তো বাস্তব নাও হতে পারে। এটা তো বাস্তব নাও হতে পারে। এখন এই যে আমি ওদেরকে এক্সাম্পলটা যেভাবে শেষ করি সেটা থেকে ডিফারেন্ট করে এখানে শেষ করতে হবে, বিকজ এই থিওরিটা একটু আলাদা। ওদেরকে আমি এক্সাম্পলটা এভাবে শেষ করি যে তুমি যদি ওটাকে জাস্টিফাই করতে চাও, তুমি যদি ওইটাকে যাচাই করতে চাও, দেখবা যে ওরা আসলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাও হতে পারে, ওরা ভাই বোন হতে পারে, ওরা ফ্রেন্ড হতে পারে, ওরা চাচা ভাতিজি হতে পারে, ওরা মামা ভাগ্নি হতে পারে, ওরা হাজব্যান্ড ওয়াইফও হতে পারে। হ্যাঁ, এই যে দেখুন এখানে আমি এক্সাম্পলটা এভাবে শেষ করি যে তোমার দেখাটা ঠিক কিন্তু বোঝাটা ভুল। তার মানে কি তুমি যেটা দেখছো সেটা তুমি ঠিকই দেখছো, বাট তুমি বুঝতে যেটা তুমি ধারণা করছো এই ধারণাটি সুনিশ্চিত নয়, ওদের সম্পর্কটা তোমার কাছে অনিশ্চিত, যে ওদের ভেতরকার সম্পর্কটা আসলে কি কাপল নাকি অন্য কিছু।
এইবার হাইজেনবার্গ যেটা বলে যে আমরা যদি ধরুন আমি ওখানে ক্লাসে আমার শিক্ষার্থীদেরকে বললাম যে তোমরা ওখানে গিয়ে যাচাই করতে যাও, যদি তার মানে কি যাচাই করবার একটা অপশন আছে ওখানে, কিন্তু অনিশ্চয়তার নীতি যেটা বলে দেয়ার ইজ অ্যাকচুয়ালি নো অপশন টু জাস্টিফাই অর টু ভেরিফাই। আমরা প্রকৃতিতে যা কিছু দেখছি আমাদের মানে অ্যারাউন্ড আস, আমাদের চারপাশে যা কিছু আছে, এটা থেকে বাস্তবতাকে আমরা কিভাবে বাস্তব জ্ঞান বা প্রকৃত জ্ঞানে পৌঁছবো, এটার আসলে কোনো উপায় নাই। হ্যাঁ, এটা আমি যাচাই করার মাধ্যমে, পর্যবেক্ষণ করবার মাধ্যমেও আমি এটা পুরোপুরি নিশ্চিত হতে পারি না। যেহেতু আমি প্রথম এক্সাম্পলটাতে বলেছি যে আমার শিক্ষার্থীকে বলেছি তুমি যদি যাচাই করতে যাও যে ওরা আদৌ ওদের মধ্যে আসলে রিলেশনশিপটা কি, এক্ষেত্রে যাচাই করার মানে যাচাই করা বা ভেরিফাই নামক অপশনটা আছে, কিন্তু হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিতে কিন্তু এই অপশনটাও নাই। সে ডিরেক্টলি বলেই দিয়েছে কোনো কিছুই সুনিশ্চিত নয়, তার মানে কি সবকিছু স্কেপটিক। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা মূলত হচ্ছে একটা সংশয়বাদী নীতি, মানে অ্যাকর্ডিং টু দর্শন এটা হচ্ছে একটা স্কেপটিক থিওরি। যাই হোক, এই যে আমরা যে বলি যে আমরা যেটা অবজার্ভ করছি এটা হচ্ছে শতভাগ সঠিক না, শতভাগ সঠিক নয়। হাইজেনবার্গ এই কথাটাকেই মানে কথাটিকে হচ্ছে সে ডিনাই করে যে শতভাগ সঠিক নয়, আমাদের অবজারভেশন সবসময় নির্ভুল হয় না। আর আমরা যদি আরেকটু গভীরে যাই তাহলে দেখবেন যে আমরা জানি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালতে একটি মামলার রায় আসে। এবারে দুপক্ষই চিন্তা করে তাদের মানে যে ক্লায়েন্ট আছে তাদেরকে হচ্ছে আপনার ভিকটিম অর একিউজড যেই থাকুক না কেন তাদেরকে নির্দোষভাবে বের করে নিয়ে আসবার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা তো এরকম এক্সাম্পল অহরহ হয়ে দেখছি যে ওই যে মানে কি বলবো যে আলামতগুলো যে থাকে এগুলোকে ম্যানিপুলেট করা হয়। আলামত বলেন বা রিপোর্ট বলেন, রিপোর্টগুলোকে ম্যানিপুলেট করা হয়। তাহলে এই যে ম্যানিপুলেট করা একটা রিপোর্টের বেসিসে যখন মহামান্য আদালত কোনো রায় দিবেন, সেই পর্যবেক্ষণ নিজেই আসলে দর্শকের ভূমিকাকে ম্যানিপুলেট করে। যেমন কোনো কণাকে পরিমাপের চেষ্টা করলে পরিমাপ প্রক্রিয়ায় তার অবস্থার পরিবর্তন করে দেয়। আমরা যেমন দেখি আমরা যখন কোনো ধরুন গোল্ড আমরা কি করি যে একটা মিটারে এটাকে আমরা পরিমাপ করি না, কতটুকু গোল্ড আছে বা কতটুকু ডায়মন্ড আছে, আমরা এগুলা পরিমাপ করি। এবার দেখুন আমি ধারণা করছি যে আমার এই আংটিটাতে হয়তো 2 আনা গোল্ড আছে, হ্যাঁ, আর যখন আমি এটাকে আবার পরিমাপ করছি এটা কিন্তু দেখুন আমার ধারণা যে আমার এই আংটিটাতে 2 আনি গোল্ড আছে, বাট যখন এটাকে আমি মেশিনে পরিমাপ করছি তখন কি হচ্ছে, তখন কিন্তু এই আংটির ওজন চেঞ্জ হয়ে যাচ্ছে। ইদার ওখানে আসতে পারে 2 আনির বেশিও আসতে পারে, 2 আনার কমও আসতে পারে, ঠিক না? এই যে দেখুন এখানে কিন্তু একটা ডিফারেন্স হয়ে গেছে। তার মানে কি পরিমাপ প্রক্রিয়াটি হচ্ছে কণা বা বস্তুর অবস্থানকে চেঞ্জ করে দিচ্ছে। হ্যাঁ, হাইজেনবার্গ এটাকে বলে যে আপনি যা পরিমাপ করবেন, কণাকে যখন আপনি মেজারমেন্ট করবেন, ওই মেজারমেন্ট যে সিস্টেমটা আছে এটাই ওই কণার অবস্থান, কণার পরিচিতিটাকে চেঞ্জ করে দিচ্ছে। এরপরে কি বলেছে দেখেন যে নিউটনীয় যে বলবিদ্যাটা ছিল, মানে হাইজেনবার্গের এই অনিশ্চয়তার নীতি, নিউটনের যে বলবিদ্যা সম্পৃক্ত বিজ্ঞান আছে, হ্যাঁ, এই বলবিদ্যার থিওরিকে সে চ্যালেঞ্জ করে ফেলে। বলবিদ্যার থিওরিটা মূলত হচ্ছে বলবিদ্যার থিওরিটা মূলত একটা নির্ধারণবাদী থিওরি। যেমন এখানে কি বলেছে, যদি কোনো বর্তমান অবস্থা জানা যায় তবে তার ভবিষ্যৎ আচরণ নির্ধারণ করা যায়। বলবিদ্যার মূল তত্ত্ব হচ্ছে এটা যে যখন আমরা
একটি কণার বা বস্তুর বর্তমান অবস্থাকে আমরা জানতে পারছি, এর মানে এর ফিউচার পজিশনটাকে আমরা জানতে পারবো। যেমন আমরা খুব কমন একটা কথা বলে থাকি যে মর্নিং শোজ দ্য ডে। শুরুটা মানে দিনের শুরুটা হচ্ছে সারা দিনের ইয়েটাকে প্রকাশ করে, মর্নিং শোজ দ্য ডে। তো এই যে আমরা একটা অবস্থান থেকে পরবর্তী অবস্থানকে নির্দেশ করতে পারি, এটা হচ্ছে বলবিদ্যার ইন জেনারেল থিওরি। কিন্তু অনিশ্চয়তার নীতি যেটা বলে যে না, তুমি এই মুহূর্তের অবস্থা দিয়ে পরবর্তী অবস্থাকে নির্ধারণ করতে পারবে না। কেন না, দেখুন এটা কি মারাত্মক মানে একটা ব্যাপারকে এটা টেনে নিয়ে আসে। যদি আমরা ওইভাবে এটাকে ব্যাখ্যা করতে চাই, সেটি হচ্ছে যে মানুষ বেঁচে থাকে। এই মুহূর্তে আমি দেখছি যে এই ব্যক্তিটি বেঁচে আছে, আমরা কিন্তু এটা থেকে বলতে পারি না যে সে সারা জীবন এভাবে বেঁচে থাকবে, তাই না? তার মানে কি, জীবনে সবকিছু আসলে আনসার্টেইন। যেখানে জীবনই আনসার্টেইন, মানুষ যদি এখন বেঁচে থেকে পর মুহূর্তে মারা যায়, তার মানে কি আসলেই তো সবকিছু আনসার্টেইন। হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি সব থেকে মানে আমি যেটা মনে করি সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্টরি হচ্ছে এটা, যে তুমি মানুষের জীবনকেই তো নিশ্চয়তা দিতে পারছো না। পৃথিবীর কোনো কিছুই মানুষের জীবনের নিশ্চয়তা দিতে পারে না। মানুষ সারা জীবন লিভিং বিং হিসেবে থাকবে, এটা কেউ এটার গ্যারান্টি দিতে পারে না। বিকজ প্রকৃতি হচ্ছে এইভাবেই প্রোগ্রামিং করা আছে। প্রকৃতির প্রোগ্রামিংটা এরকমই হয়েছে যে এই পৃথিবীতে কোনো কিছুই সুনিশ্চিত নয়, সব কিছুই অনিশ্চিত। হ্যাঁ, তো হাইজেনবার্গের এই যে অনিশ্চয়তার তত্ত্ব, এটা কিন্তু বলবিদ্যার যে নির্ধারণবাদী প্রকৃতি আছে, নির্ধারণবাদী যে ফেজটা আছে বলবিদ্যার, নিউটনীয় বলবিদ্যার, সেটাকে কিন্তু ডিনাই করে দিচ্ছে যে তুমি বলতে পারবে না এখন আমি যেটা দেখছি পরবর্তীতেও এই বস্তু বা এই কণার অবস্থান সেম থাকবে। যাই হোক, হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি এই নির্ধারণবাদের ভিত্তিকে নাড়িয়ে দেয় বা প্রশ্নবিদ্ধ করে তোলে, আর এর ফলেই এক ধরনের অস্তিত্ববাদী দর্শন সামনে আসে, যেখানে ভবিষ্যৎ অনিশ্চিত হলেও বিকল্প সম্ভাবনার উপরে নির্ভরশীল। দেখুন এখানে কি বলেছে যে ভবিষ্যৎ অনিশ্চিত কিন্তু বিকল্প সম্ভাবনার উপরে নির্ভরশীল। এর মানে কি, যে আমরা ধরুন কোনো রোগে আক্রান্ত হলাম, আমি এই বলতে পারবো না যে আমি আজকে সুস্থ আছি, কালকেও আমি সুস্থ থাকবো, এটার কোনো নিশ্চয়তা নেই মানুষের কাছে। যেখানে মৃত্যুটাই সুনিশ্চিত, যেখানে মৃত্যুটাই সুনিশ্চিত, সেখানে অনিশ্চিত জীবনের জন্য কিন্তু আসলে বিকল্প থাকার মানে বিকল্প আছে। আমরা মৃত্যু যে সুনিশ্চিত, এটা হচ্ছে প্রকৃতির অনিবার্যতা, যে প্রতিটি শুধু মৃত্যু না, প্রতিটি শক্তির একটা চেঞ্জ হয়। শক্তির মানে অবিনাশী নীতি যেটা আমরা জানি, যে পৃথিবীতে কোনো শক্তি আসলে ধ্বংস হয়ে যায় না, এটার ফর্মটা চেঞ্জ করে, একটা রূপ থেকে আরেকটা রূপে এটা মানে কি বলবো, যে এটা ইয়ে করে, হোয়াট টু সে, একটা রূপে থেকে আরেকটা রূপে এটা রূপান্তরিত হয় একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তরিত হয়। তাহলে এই যে জীবনের ক্ষেত্রেও কিন্তু এই বিকল্প আছে। ধরুন আমার একটা রোগ হলো, আমার একটা রোগ হয়ে গেল, ধরুন আমার জ্বর এসেছে, তাহলে জ্বর আসা মানে তো এই নয় আমি মারা যাব, তাই না? আমার জ্বর এসেছে মানে কি, আমার এটার একটা বিকল্প আছে। বিকল্প মানে আমি সুস্থ হয়ে যাব, আবার আমি মেডিসিন নিব, আমি যখন মানে প্রপার মেডিকেশন নিব তখন আমি আবার সুস্থ হয়ে যাব। আবার ধরুন আপনার ঘরে দুটো প্লেট ছিল, দুটো প্লেটই ভেঙে গিয়েছে, ঠিক আছে, দুটো প্লেটই আপনার ভেঙে গিয়েছে। আপনি সেই ক্ষেত্রে কি করবেন? নিশ্চয়ই ওই ভেঙে যাওয়া প্লেট নিয়ে আপনি খেতে পারবেন না, তাহলে আপনি নিশ্চয়ই আবার প্লেট ছাড়াও খাওয়া বন্ধ রাখতে পারবেন না,
তখন আলটিমেটলি আপনার একটা বিকল্প ব্যবস্থা করতে হবে, আপনাকে প্লেটে আরো দুটো নিয়ে আসতে হবে। এই যে বিকল্প, সবকিছুর একটা অল্টারনেটিভ থাকবে। এটা হচ্ছে অস্তিত্ববাদী দর্শনের মূল কথা, যে তুমি যখন কোনো কিছুই নিশ্চয়তা দিতে পারছো না, তখন সেখানে তোমার অল্টারনেটিভ থাকতে হবে। যদি অল্টারনেটিভ থেকে আমরা কোনো নিশ্চয়তা খুঁজে পাই, এই যে হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতির, এটা হচ্ছে একটা আরেকটি মানে ইন্টারেস্টিং পার্ট। এবার দেখুন যে আমরা যদি একটু, আমি বলেছিলাম যে আজকের ভিডিওতে যদি আমি পারি তাহলে মুসলিম দর্শনের দৃষ্টিকোণ থেকে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটাকে আমি তুলে ধরবো, কিন্তু হয়তো আজকে পারবো না, কারণ এটা অনেক হিউজ একটা টপিক। হ্যাঁ, অনেক ফাস্ট একটা টপিক, আলোচনার অনেক কিছু আছে এখানে, আমি আরেকটা ভিডিও করবো এটা নিয়ে। কিন্তু আজকে আমি একটু ছোট্ট করে বলি, দেখুন যে আধ্যাত্মিকতা, যাই হোক আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে আমি আজকে যদি সম্ভব হয় কেবল সেক্ষেত্রেই আমি মুসলিম দর্শনের প্রেক্ষাপট থেকে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিকে ব্যাখ্যা করব, কিন্তু অলরেডি ভিডিও অনেক বড় হয়ে গিয়েছে, আজকে আর এটা সম্ভব হবে না। আমি জাস্ট আরেকটু সংক্ষেপে হাইজেনবার্গের এই অনিশ্চয়তা নীতিটাকে একটু বলি, যে মূলত দার্শনিক মানে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির দার্শনিক ব্যাখ্যাটা হচ্ছে আমরা বাস্তবতাকে সম্পূর্ণরূপে জানতে পারি না। আমরা সুনিশ্চিতভাবে বাস্তবতাকে জানতে পারি না। পর্যবেক্ষণ এবং বাস্তবতার মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা আপেক্ষিকতার সম্পর্ক হতে পারে বা অনিশ্চয়তার সম্পর্ক হতে পারে, তবে একটা সম্পর্ক আছে পর্যবেক্ষণ এবং বাস্তবতার মধ্যে। এবং বাস্তবতা হচ্ছে এক ধরনের সম্ভাবনার খেলা, যে অনেকগুলো পসিবিলিটি নিয়ে তারপরে হচ্ছে বাস্তবতায় আমরা পৌঁছানোর চেষ্টা করতে পারি। আপনি একটা পসিবিলিটি থেকে কখনো সুনিশ্চিত জ্ঞান বা একটা ধারণা, একটা মাত্র হাইপোথেসিস থেকে কখনোই সুনিশ্চিত জ্ঞানে পৌঁছতে পারবেন না। তারপরে ধরুন যে মানে আমরা যখন হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা যখন আমরা দেখি, তখন আমরা কি দেখি যে যেহেতু ওই যে আমি বলেছি যে নিউটনীয় বলবিদ্যা, নির্ধারণবাদ আর হচ্ছে বস্তুবাদ, এই দুটোকেই কিন্তু মানে ডিনাই করে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তার মানে কি, বস্তুবাদ আর বলবিদ্যা যখনই ডিনাই হচ্ছে, তার মানে পৃথিবীতে কোনো কিছুই সুনিশ্চিত নয়। এই বস্তুবাদ এবং বলবিদ্যা সম্পর্কে আমাদেরকে তখন আরেকটু গভীরভাবে ভাবতে হয়। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি নিয়ে যখন আমরা পড়ালেখা করি, এই সম্পর্কে যখন আমরা একটু চর্চা করি, যে আসলেই কি পৃথিবীতে সবকিছু সুনিশ্চিত, আমরা যেটা জানতে পারছি, আমরা যেভাবে জীবনকে অবজার্ভ করছি, আসলে কি জীবন এমন তো নয়। কেননা আমি যদি বিভিন্ন ধর্মীয় প্রেক্ষাপটগুলো দেখি, তাহলেও আমরা দেখব যে আমাদের অ্যাকর্ডিং টু, আমি অ্যাজ আ মুসলিম, আমি অ্যাকর্ডিং টু ইসলামী যদি বলি, এটা মুসলিম দর্শন নয়, বরং আমি ইসলামী মানে দৃষ্টিকোণ থেকে বলছি, যে আমরা দেখি যে আমাদেরকে বলা হয় তুমি এই পৃথিবী নিয়ে এত ব্যস্ত থেকো না, পৃথিবীর পরে আরেকটা পৃথিবী আছে, যেটাকে আমরা পরকাল বলি, আফটার লাইফ একটা আছে, তো সেই জীবনটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। তুমি এই পৃথিবীতে যে কাজ করবে, সেই জীবনে গিয়ে এটার ফল পাবে, ওখানে আমাদের জন্য জান্নাত ওয়েট করছে, আমাদের কাজের উপর ডিপেন্ড করে জাহান্নাম ওয়েট করছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলা হয়। তাহলে দেখুন, আমাকে একটা ভিজিবল ওয়ার্ল্ডে রেখে একটা ইনভিজিবল ওয়ার্ল্ডের ধারণা দেওয়া হচ্ছে। এর মানে কি, তাহলে আমি মানে হুইচ ওয়ান ইজ দ্য রিয়েল ওয়ান, এই প্রশ্নটা থেকে কিন্তু আসলে অনিশ্চয়তার নীতির যাত্রা শুরু, যে আসলে আমি যে পৃথিবীটাকে দেখছি এটিই সত্য, নাকি যে পৃথিবীটাকে আমি দেখছি না, কেবলমাত্র ধারণা করছি বা শুনতে পাচ্ছি, সেটি সত্য। যাই হোক, অনিশ্চয়তার নীতি সম্পর্কে আজকে দার্শনিক যে আলোচনা করলাম, আজকের আলোচনা এটুকুই। অলরেডি ভিডিও অনেক বড় হয়ে গিয়েছে। নেক্সট কোনো ভিডিওতে আমি চেষ্টা করব খুব দ্রুত ভিডিও করার। নেক্সট কোনো ভিডিওতে আমরা আলোচনা করব মুসলিম দর্শনের প্রেক্ষাপট থেকে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কিভাবে জীবনকে ব্যাখ্যা করে। ভালো থাকবেন সবাই।